একজন ডিসি সাহেব নতুন এসে এখানে কি করতে পারবেন, বা পুলিশেরও বড় ধরনের সংস্কার হয়নি। এবং সবচেয়ে বড় কথা যে এই নির্বাচনে কালো টাকার লগ্নি হবে। বড় বড় পদধারীরা থানায় গিয়ে তারপরে ডাকাতির মামলার আসামিদেরকে ছুটিয়ে নিয়ে এসেছে, তাদেরকে আবার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কোন দেশে ছিলাম আমরা, কোন দেশে আছি? প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ কখনো কাউকে উপকৃত করে না, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, কেউ কম কেউ বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে আবারও কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন। বাংলাদেশ জামায়াত ইসলামী বলছে, প্রশাসনের একপেশে আচরণ চলতে থাকলে এদেশে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাদের অভিযোগ, নিরপেক্ষতা না থাকলে সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। একই সুরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও বলছেন, একটি দলকে বিশেষ সুবিধা দিতে সিগন্যালিং করা হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, এবার কোনো পাতানো নির্বাচন হবে না। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, এই নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য, এখন পর্যন্ত নির্বাচনী মাঠে বড় ছোট সব দলের জন্যই সমান সুযোগ রয়েছে। তাহলে বাস্তব চিত্র কোনটি? অভিযোগ আর আশ্বাসের মাঝখানে লেভেল প্লেইং ফিল্ড কি সত্যিই আছে? এই প্রসঙ্গে আমাদের আজকের আয়োজনে আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। এ পর্যায়ে পরিচিত হই। আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আরও আছেন হাসান হাফিজ, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব ও সম্পাদক, কালের কণ্ঠ। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আলী নাসির খান, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আলী নাসির খান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বারবার অভিযোগ করছেন, বাস্তব চিত্র কি? এটি কি আসলে শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি আসলেই বাস্তবতা? দেখুন, আমাদের সবার মনে আছে লন্ডন বৈঠকের কথা। লন্ডনের বৈঠকের পরে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে হেলে পড়েছে, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি। তো বিএনপির প্রতি আমি কোনো তীর ছুটছি না বা অভিযোগও করছি না, কিন্তু মনে হচ্ছে দেশে একটি কমিটির দল আছে। আমরা যখন শীতকালে ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলায় নামি, তখন কমিটির দলের প্রতি বিশেষ ধরনের সুবিধাদি থাকে। তো এই যে কমিটির দল, এই দলটি বড়, অনেক বয়সী দল, নেতাকর্মীর পরিমাণও বেশি। সারা দেশে যেভাবে ওনারা ক্যাম্পেইন করছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী যে আইন বিধি সেটির তোয়াক্কাও করছেন না। তো যদি নির্বাচনী পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, সেই দলটির একটা বড় দায়ভার থাকবে। তারপরে দেখেন, একটা পাতানো বলছে এই অর্থে, ডিসি পরিবর্তন হয়েছে, কিন্তু দেখবেন যে সেখানকার যে ইউনো যারা রয়েছেন আপনার উপজেলা পর্যায়ে, তাদের কোনো পরিবর্তন নেই। তারপর আমরা দেখলাম যে বিভিন্ন আপনার বিভাগীয় শহরগুলোতে এবং আপনার জেলাগুলোতে সেখানে এসপি পরিবর্তন হয়েছে, কমিশনারের পরিবর্তন হয়েছে, কিন্তু থানার ওসি শুধু মানে যাদু মিয়ার জায়গায় হচ্ছে মধু মিয়া, কালো মিয়ার জায়গায় হচ্ছে লাল মিয়া, এভাবে পরিবর্তন হয়েছে। থানা পরিবর্তন হয়েছে, একই জেলায় রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে আমি কিছুক্ষণ আগে আমার নিজ জেলারই একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি নিজেই কনফিডেন্স পাচ্ছেন না যে এই পুরনো কর্মকর্তাদের নিয়ে, যারা ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে, তাদের সাথেও যেমন ধরনের আপোষ করে, এবং যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক সুবিধা নেয়, জোট বাণিজ্যের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, দখলদারিত্বের সাথে জড়িত, কালো টাকা যারা ম্যানেজমেন্ট করছে, তাদেরকে তারা বিশেষভাবে এক ধরনের আশকারা দিয়ে প্রশ্রয় আশ্রয় দিয়ে রাখছে। আমরা দেখেছি প্রশাসনের রদবদল হয়েছিল, তারপরেও আসলে কেন প্রশ্ন উঠছে? রদবদল আমি তো বললাম যে আপনি জাস্ট একই জেলার মধ্যেই কর্মকর্তাদের একটা থানা থেকে আরেকটা থানায় সরিয়েছেন। ইউনোরা মূলত ফিল্ড লেভেলে আপনি যদি ধরি, তো তাদের তো পরিবর্তন হয়নি। একজন ডিসি সাহেব নতুন এসে এখানে কি করতে পারবেন, বা পুলিশেরও বড় ধরনের সংস্কার হয়নি। এবং সবচেয়ে বড় কথা যে এই নির্বাচনে কালো টাকার লগ্নি হবে। কালো টাকার লগ্নি এই যে হবে, এই জন্য 16 বছরে যারা পয়সাপাতি কামিয়েছে, তারা এখন বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীর উপর এগুলো বিনিয়োগ করবে তাদের সুবিধাদের জন্য। এবং পাশাপাশি ঋণ খেলাপি প্রার্থীর সংখ্যা আমরা অনেক পরিমাণ দেখেছি। এবং খুব বিস্ময়করভাবে এই ধরনের মানুষ, ধরেন আমি গাজীপুর 2 আসনের মনোনীত প্রার্থী, জোটের প্রার্থী, 11 দলীয় জোট এবং এনসিপি মনোনীত প্রার্থী। আমার এখানে যিনি জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী, তিনি ঋণ খেলাপির পরিমাণ তার 140 কোটি টাকা। তার যে আয়কর রিটার্ন দাখিল করেছেন, সর্বশেষ উনি 25-26 এই ফিসকাল ইয়ার এটি আপনার উনি দাখিল করেছেন, যেটা অঙ্গীকারনামায় আছে। আপনার সম্পদের পরিমাণ 23 কোটি, উনি
ঋণ নিয়েছেন 140 কোটি, তাহলে এই ভদ্রলোক কোন মর্গেজে বলে নিলেন? এই যে টাকা, ব্যাংকের টাকা, আমানতের টাকা, এটা এখন ব্যবহার হবে মাঠে। পাশাপাশি আপনি দেখেছেন কুমিল্লাতে, অন্যান্য জায়গায় এই কালো টাকাগুলো এখন মাঠে ব্যবহার হবে। এগুলা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। এবং এইবার যেটি হয়েছে, কালো টাকা মাঠে ব্যবহার হবে এতটা নিশ্চিত করে আপনি কিভাবে বলছেন? না আমি দেখছি তো দৃশ্যমান কোনো ঋণ প্রমাণ আছে খেলাপিরা কি? শুধুমাত্র এটা স্টে অর্ডারে বলে, বা বিশেষ ধরনের একটা 2% আপনার টাকা পয়সা দিয়ে তার ঋণটা রিশিডিউল করে, এটা সাধারণ মানুষ পারবে না, কোনো ব্যবসায়ী পারবে না, কিন্তু ওনারা পেরেছেন। আপনারা ক্ষমতা বলছেন খাটিয়ে। রিটার্নিং কর্মকর্তারা একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে জি। গেছে, আপনারা বলছেন প্রশাসন একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে গেছে, নির্বাচন কমিশনের প্রতি আপনারা আস্থা রাখতে পারছেন না, আবার বলছেন একটি বিশেষ দলকে সিগন্যালিং করা এখন হচ্ছে। দেখেন, সেই এখন বিশেষ সেফগার্ডের দল জায়গাটা আমি কাকে বলি, বোঝাতে চাইছেন? BNP কে? না আমি বিএনপিকেই বলেছি সরাসরি, আমি তাই বলছি। আপনি দেখেন, আমাদের শক্তিমত্তার জায়গাটা হচ্ছে জনগণ। 24-এর গণ অভ্যুত্থানে জনগণ দাঁড়িয়েছে, সেখানে কোনো বিশেষ দলের ঢাল বা তার ব্যানারে কেউ দাঁড়ায়নি। তো এইবার ভোট কেন্দ্র রক্ষা করার জন্য জনগণকে দাঁড়াতে হবে। এই আপনার এই রিটার্নিং কর্মকর্তা বলেন বা যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, তাদেরকে সঠিক পথে রাখবার জন্য জনগণকেই আপনার মূল্য দিতে হবে। প্রত্যেকটি নির্বাচনে আমরা দেখেছি যে বড় ধরনের সহিংসতা ঘটে এবং মানুষের প্রাণহানি হয়। আগে অ্যাভারেজে 7-8 থেকে উঠতে উঠতে আমরা বিভিন্ন সময় দেখেছি 30 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব উঠে যায়। তো এইবার এই নির্বাচনে আরও একটি বড় ব্যাপার রয়েছে যে অস্ত্রের ঝঞ্ঝায়নি এটা কমে নাই। আপনি দেখবেন যে শহর এবং অর্থনৈতিক চাঞ্চল্য যেসব এলাকায় রয়েছে, সেখানে রাজনৈতিক কর্মীদের আমি তীর ছুটছি এজন্য, আমি বিএনপির ক্ষেত্রে বেশি দেখছি যে অসংখ্য তাদের নেতাকর্মীদের হাতে এই অবৈধ অস্ত্র রয়েছে, এগুলোর ব্যবহার হচ্ছে এবং ওনাদের দলের অনেকে আপনি মারা যাচ্ছেন। শহীদ হাদি যেমন শাহাদাত বরণ করেছেন, কয়েকদিন আগে ঢাকাতে এক যুবদল নেতা আন্তঃকোণ দলে মারা গিয়েছেন, আততায়ীরা আপনার গুলি করেছে। এটা নিজের দলের মধ্যে যেমন ঘটতে পারে, অন্যান্য যে প্রার্থী রয়েছেন এবং কর্মী রয়েছেন যারা নির্বাচনে কাজ করবেন, দেখেন এবার কিন্তু তরুণ ভোটার সংখ্যা অনেক বেশি, প্রায় 40%-এর কাছাকাছি ফ্লোটিং ভোটার আছে, যারা বিশেষ করে শহরগুলোতে এসে বসবাস করে। যদি কেন্দ্রগুলো নিরাপদ না হয়, যদি তারা মনে করেন যে ফ্যাসিস্ট আমলের মতো অনিরাপদ, গেলে জীবন হারাতে হবে, কেউ তো তার জীবন হারানোর জন্য ভোট কেন্দ্রে যাবে না। এজন্য এই গভর্নমেন্টে বা নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হবে কেন্দ্রগুলোকে নিরাপদ করা এবং মানুষকে মানে ঠিকঠাক মতো ভোট দিতে দেওয়া। ধন্যবাদ। এটাই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আমি খুব সাদামাটা বুঝি। জি, ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনাকে। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কেন বারবার প্রশ্ন তুলছে এনসিপি এবং জামায়াত ইসলামী? প্রশাসন কি বিএনপিকে বেশি সুযোগ দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সম্মানিত দুইজন সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা হয় কি, রাজনীতিতে এটা একটা কালচার যে একজন একজনকে কোনো না কোনো কায়দায় একটু, বাংলা ভাষা বললে একটু গালমন্দ করা, আর না হয় ঘায়েল করার চেষ্টা করা। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা কালচারের মতো হয়েছে। নির্বাচন আসলে এটা খুব বেশি হয়। আর আমাদের সহ আলোচক আলোচনার সময় বলেছেন যে বিএনপি একটু বড় দল, নেতাকর্মী বেশি, সারা দেশে কি করতেছে, তো যার কারণে বড় দলকে এই ধরনের কথাগুলো শুনতে হয়। এটা বড় দল হিসেবে শুনতে অভ্যস্ত আমরা। প্রশ্ন হচ্ছে, কিছু কথা এসছে, উনি বলেছেন যে লন্ডন বৈঠকের পর হেলে পড়েছে। হ্যাঁ, লন্ডন বৈঠকের পরে হেলে পড়েছে, আমি এটা স্বীকার করি। লন্ডন বৈঠকের আগে কি ছিল? লন্ডন বৈঠকের আগে ছিল একটি রাজনৈতিক দল গঠিত হয়েছিল, সেখানে ডিসি অফিস থেকে চিঠি দিয়ে পরিবহন দেওয়া হয়েছে সেই সভায় অংশগ্রহণ করবার জন্য। লন্ডন বৈঠকের আগে এই দেশের প্রধান উপদেষ্টা, যাকে দল মত নির্বিশেষে সবাই তাকে এক বাক্যে প্রধান উপদেষ্টা হিসেবে স্বীকার করে নিয়েছেন, তিনি জাপানে সফরে গিয়ে বললেন একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আসলে কি তাই ছিল? আসলে তো বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল চাচ্ছিল। তিনি বললেন একটিমাত্র দল। উনি বক্তব্য রাখতে গিয়ে আরো বললেন যে বাচ্চা কাচ্চারা, একটা ছোটরা, ছাত্ররা একটা রাজনৈতিক দল করেছে, এদের একটু এই পাখা ডানা মেলার সুযোগ করে দেওয়া উচিত। এটা কি প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল? এটা তো প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। এইভাবে করে এমন একটা পরিস্থিতি তোলা হয়েছে এবং
ওই সময় থেকে এই পর্যন্ত আমি বহু প্রমাণ দিতে পারবো। ডিসি অফিসে গিয়ে আমরা আসছি, কে ও স্যার তো মিটিং আছেন তো কি হয়েছে, আমরা আসছি, আমরা কথা বলবো, কে আমরা এনসিপি থেকে আসছি। আচ্ছা ঠিক আছে স্যার বলছেন 2 জন, না 2 জন না, আমরা 5 জন আসছি, 5 জনই যাবো। আর ভাই কিসের কথা, ডিসি সাহেব মিটিং আছেন, সেখানে 5 জনই যাবে। এনসিপি কি কোন রাষ্ট্র ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক দল? এই জিনিসগুলো হয়ে এসছে। এরপরে প্রধান উপদেষ্টা একটা ছাত্ররা রাজনৈতিক দল করবে, তাদেরকে একটু পাখা একটু গজানোর সুযোগ দিতে হবে, তাদেরকে রাজনৈতিক দল করার সুযোগ সুবিধা দিতে হবে। প্রধান উপদেষ্টার জায়গা থেকে এই কাজগুলো যখন করতেছিল, তখন কিন্তু জনমনের সন্দেহটা খুব মানে সাংঘাতিক রকমের দাঁড়া বেঁধেছিল, যে প্রত্যেকটা অফিসের মধ্যে গিয়ে ইউনিয়ন পরিষদে এই কি কার্ড, ভিজিএফ কার্ড বিতরণ করবে। সেইখানে বলতেছে যে এখানে এনসিপির কারা করে, এনসিপির কাছ থেকে ভিজিএফ কার্ড নিতে হবে। অবাক, এগুলো তো আপনার গ্রামে গঞ্জে যান, আমি আজকে গ্রাম থেকে আসছি, এগুলি আপনাদের চোখে দেখা। মানুষ যখন এগুলি নিয়ে খুব বেশি সন্দিহান হয়ে পড়েছে, আপনি দেখেন এনসিপির নিবন্ধনের জন্য তারা বলে দিল প্রতীক দিতে হবে আমাদেরকে, এই প্রতীক। নির্বাচন কমিশন সমস্ত কিছু বিশ্লেষণ করে দেখলো যে না, এই প্রতীক দেওয়া আমাদের রাষ্ট্রের এই কাঠামোর মধ্যে এটা সম্ভব না, না দিতে হবে। ভাই এটা কোন গণতন্ত্র? আপনি প্রতীক নিবেন। আমি একটি রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব ছিলাম। আমরা আবেদন করেছি, আবেদন ফর্মে লেখা ছিল যে এই প্রতীক তাদের বরাদ্দ, ওখান থেকে একটা পছন্দ করতে হবে। আর এইখানে দেখা গেল বলে দিছে যে আমরা এইটা নেব। এরপরে তাদের সঙ্গে আবার দেন দরবার করে তারপর বলে যে অর্ধেক দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, অর্ধেক পাইছি তো রাজি। এই যে কনফিউশন গুলো দিন দিন এরকম বহু উদাহরণ দিতে পারবো। যদিও তারা রাজনীতিতে নতুন এসেছেন, তরুণ সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করেছিল। আপনারা দেখেছেন যে এইরকম বড় বড় পদধারীরা থানায় গিয়ে তারপরে ডাকাতির মামলার আসামিদেরকে ছুটিয়ে নিয়ে এসেছে, তাদেরকে আবার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কোন দেশে ছিলাম আমরা, কোন দেশে আছি? এসপিডিসির কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনে একটি রাজনৈতিক দল গিয়ে বলল যে এসপিডিসিদেরকে কি করতে হবে, লটারির মাধ্যমে ইয়ে করতে হবে, রদবদল করতে হবে 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে লটারির মধ্যে রদবদল করে। ভাই কার নির্দেশনা চলতেছে? লেভেল প্লেইং ফিল্ড কারা নিয়ন্ত্রণ করতেছে? অবাক। কারা নিয়ন্ত্রণ করছে বলে আপনি মনে করছেন? আমি এখানে কোনো কথা বলতে চাই না। আমি বলতে চাচ্ছি যে এই ঘটনা ঘটেছে এই কয়েক মাসের মধ্যে, যারা প্রশ্নগুলো তুলছে তাদেরকে বোঝার জন্য আমি বলছি। আমরা তো কাদের দিকে ছুটতে যাচ্ছি না, সন্দেহের কোনো বিষয় নাই। আমরা এই গভর্নমেন্টটা আমাদের প্রতিষ্ঠিত গভর্নমেন্ট, এই দেশের মানুষের, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত এই গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, আমাদের টোটাল আন্দোলন, টোটাল রক্ত, টোটাল অঙ্গীকার আমাদের ব্যর্থ হবে। বলা হচ্ছে ইউনো কি ডিসি ওসি টোসি বদল করা হয়েছে, মধুর জায়গায় কদু, কদুর জায়গায় মধু নাকি যেন ছোট ভাই বললেন। তো ভাই বদল করা হয়েছে, সেখানেও কি উচিত ছিল বাচ্চা কাচ্চা পার্টি বা অমুক ইসলামিক পার্টি অমুক মানে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বদল করা দরকার ছিল? এই যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেগুলো কি আসলে রাজনৈতিক বক্তব্য কিংবা রাজনৈতিক সন্দেহ হিসেবে দেখছেন? এইখানে আমি সরাসরি এভাবে বলতে চাই না। আমি মনে করি যে এটা একটা হলো রাজনৈতিকভাবে চাপে রাখা, আরো সুযোগ সুবিধা আদায় করা যায় কিনা সেই জন্য। আরেকটা হচ্ছে নিজেদের যে সুযোগ সুবিধা আমরা নিচ্ছি বিভিন্নভাবে, এটাকে জায়েজ করা। ধন্যবাদ জানাচ্ছি আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। আমি আপনার কাছে আবারও ফিরবো, এই অংশের সময় আমার হাতে খুবই কম। জনাব হাসান হাফিজ, বড় দল ছোট দলের যে বাস্তবতা আমরা দেখি, তারা কি আসলে মাঠের রাজনীতিতে সমান সুযোগ পায়? লেভেল প্লেইং ফিল্ড কি আসলে বড় দল কিংবা ছোট দলের জন্য আমরা একইভাবে দেখি? একই রকম তো পাওয়ার কথা নয় আসলে। মানে আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিতর্কটা নতুন না, এটা অনেক বছর ধরে চলে আসছে। এটা একটা আমাদের নির্বাচনী সংস্কৃতির মধ্যেই ঢুকে গেছে আসলে। আর রদবদলের কথা যেটা বললেন, সেটা রদবদল করতে গেলে তো ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। কারণ 3 স্তরে
সেরকম রিক্রুটমেন্ট হয়েছে, ডিএনএ টেস্ট করে রিক্রুটমেন্ট করা হয়েছে। সেই স্বৈরাচারের যেই আমরা দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় যে নিষ্পেষিত হয়েছি, সেই সময় ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য 2041 সাল কিংবা কিয়ামত পর্যন্ত থাকার জন্য যা যা করার দরকার সব জায়গায় কিন্তু পলিউটেড হয়েছে, দূষিত হয়েছে, আমাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, সব কিছু কিন্তু ভেঙে পড়েছে। সেই ভগ্নস্তূপের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতায় এসছে এবং একটা জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থান, যে প্লাবী যে অভ্যুত্থানটা হয়েছে, সেটার মাধ্যমে যেই স্বপ্ন প্রত্যাশা আমাদের ছিল, এখন 16 মাস পরে এসে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়েছে। সেটা কিন্তু একটা বাস্তবতা। আমরা যে এই সরকারের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা অনেক ক্ষেত্রে পাইনি। আমরা তাদের কাছ থেকে যে দৃঢ়তা আশা করেছিলাম, দূরদর্শিতা, বিচক্ষণতা, পরিপক্কতা আশা করেছিলাম, মানে অভিজ্ঞতা, যে প্রজ্ঞা, তাদের সততা নিয়ে আমরা প্রশ্ন তুলব না, কিন্তু তারা সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু দৃঢ়তার পরিচয় দিতে পারেননি, ফলে পুলিশ ঘুরে দাঁড়াতে পারে নাই। সেটার ব্যর্থতা কিন্তু পুলিশ থেকে এই সরকারেরও কম নয়। তো এখন হঠাৎ করেই সব কিছু যে একেবারে আইডিয়াল হয়ে যাবে এটা কিন্তু সম্ভব না কখনোই, এবং অ্যাবসলিউট বলে কিছু নাই। গণতন্ত্রেও আপনি 100% কিছু পাবেন না। এত বেশি আশা করাটা আমার মনে হয় ঠিক নয়। আকাশচুম্বী প্রত্যাশা আমাদের, এবং আমরা দেখেছি যে এই সরকারকে এত ব্যতিব্যস্ত থাকতে হয়েছে। বাংলাদেশের 55 বছরের ইতিহাসে যত আন্দোলন হয়েছে তার মনে হয় 1 বছরে 1.5 বছরে মধ্যরাতের আন্দোলন আমরা দেখেছি, সচিবালয়ে যখন তখন ঢুকে পড়া আমরা দেখেছি, অটো পাসের জন্য আন্দোলন দেখেছি, আনসারদের বিদ্রোহ দেখেছি। নানান জায়গায় কিন্তু পরাজিত শক্তির, ফ্যাসিস্ট শক্তির দোসররা কিন্তু সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। তো এখন অনেক চাপ সৃষ্টি করা হচ্ছে মানে সুবিধা নেওয়ার জন্য। এই যে রহমতুল্লাহ ভাই যেটা বললেন, এটা সত্যি কথা। খুবই আমরা দেখেছি অনেক প্রিকন্ডিশন দেওয়া হয়েছে, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, এই মার্কা না দিলে আমরা যাব না, নানান ধরনের প্রেশারাইজ করার চেষ্টা করা হয়েছে। তো নির্বাচন কমিশনটাকে আমাদের তো সবাই সহযোগিতা করতে হবে। আমরা যদি সবসময় তাদেরকে হুমকির মধ্যে রাখি, চাপের মধ্যে রাখি, তাদেরকে তো স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এবং এমন একটা মানে বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে আমরা যে স্বপ্ন দেখব, যে প্রত্যাশাটা করব, সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। শুধু রাজনৈতিক দলগুলির পক্ষে এটা সম্ভব না। যেমনটি হাসান হাফিজ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এই নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার। জানতে চাই যে এই নির্বাচন কি সত্যি ন্যায় ও ইনসাফের পরীক্ষা কিনা। আমি সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাসান হাফিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবারে নির্বাচন হবে ন্যায় ও ইনসাফের, তাহলে কি সত্যি ন্যায় ও ইনসাফের পরীক্ষা হতে যাচ্ছে? অভিযোগকারীরা কেন আশ্বস্ত হতে পারছে না? কঠিন পরীক্ষার মধ্যে তারা পড়েছে, একটা মানে অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনি। কারণ এত কঠিন পরীক্ষার মধ্যে কোনো নির্বাচন কমিশন কখনো পড়েছে বলে মনে হয় না। কারণ দাবি এত বেশি, চাপ এত বেশি, তারপরে প্রত্যাশা এত বেশি, সেটার কারণে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে আসলে। মানে তো যেহেতু আমাদের কালচারটা দীর্ঘ 3টা নির্বাচন আমাদের কলঙ্কিত নির্বাচন হয়েছে, এবং মান মর্যাদা বিশ্ববাসীর কাছে আমাদের যে ভুলুণ্ঠিত হয়েছে, সেটাকে উদ্ধার করে আনাটা একটা সুকঠিন চ্যালেঞ্জ। এটা আসলে নির্বাচন কমিশনের শুধু তো নয়, এটা পুরো জাতিরই একটা চ্যালেঞ্জ আসলে। এবং আমি যদি বলি তাহলে তৃতীয় বিশ্বেরই একটা চ্যালেঞ্জ এটা। তো এটাকে সফল হতে হবে আমাদের যে কোনো মূল্যে, না হলে জুলাই চেতনা আমরা সত্যিকার অর্থে ধারণ করতে পারবো না। এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যেতে পারে, এটা কোনোভাবেই আমরা এফোর্ড করতে পারি না। একটা সঠিক নির্বাচন যদি না হয়, দেশের অস্তিত্বই বিপন্ন হয়ে যেতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত বিপন্ন হয়ে যেতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের দেশের স্থিতি, শান্তি, শৃঙ্খলা সব কিছুই কিন্তু আপনি দেখেন বিনিয়োগে কিন্তু স্থবিরতা প্রচণ্ড, এবং কর্মসংস্থান কোনো কিছু নাই। সবগুলি দেশই বলছে ভারত সহ যে নতুন নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায়। ভারতের সঙ্গে আমাদের যে তিক্ততা সৃষ্টি হচ্ছে, যেটা বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে জানা যায় যে এসেছিলেন জয়শঙ্কর, আমরা একটা আশার আলো দেখেছিলাম, সেখানেও কিন্তু সেটা নষ্ট করে দিয়েছে। ক্রিকেটে যে তাদের উগ্র হিন্দুত্ববাদীদের যে হুমকি, ভয়ঙ্কর একটা হুমকি বা একটা টানাপোড়েনের মধ্যে সম্পর্কটাকে ফেলেছে। আলটিমেটলি কিন্তু প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ কখনো কাউকে উপকৃত করে না, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, কেউ কম কেউ বেশি। আমাদের ক্ষতি একটু বেশি হয়েছে, আমরা মেডিকেল যে সুবিধাটা পেতাম আমরা নিতাম, তো আমাদের কি মহামারী হয়ে গেছে, আমরা কি মরে গেছি?
আমরা তো বিকল্প চেষ্টা করছি, আমরা চীনের দরজা খুলে গেছে আমাদের এখানে, আমাদের নিজের চেষ্টা কিন্তু জনাব করছি। হাসান হাফিজ, বিশ্বব্যাপী আমরা ভূ রাজনৈতিক যে টানাপোড়েন দেখছি, সেখান থেকে বাংলাদেশ কি শিক্ষা নিতে পারে সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরবে। এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অ্যাডভোকেট আলী নাসির খান, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না এমন আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আপনারা কতটা আশ্বস্ত হতে পারছেন? আশ্বাস আর বাস্তবতার ফারাক কতটুকু? পাতানো নির্বাচন হবে না এটা আমিও বিশ্বাস করি, কিন্তু নির্বাচনে যে সার্বিক লেভেল প্লেইং ফিল্ডের আমরা আলোচনা করছি, পার্সিয়ালিটি করলেই তো হয়, খুব পাতানো তো হইতে হয় না। ধরেন একটু সামান্য ইঞ্জিনিয়ারিং করলে রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। তবে জনগণের প্রতি আমাদের আস্থা রয়েছে, জনগণ এটা প্রতিরোধ করবে। তো তারপরেও এত বছর পরে 54 বছর ধরে আমরা শুধুমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর কেন্দ্র করে আমরা সংঘাত করছি। এটি একটি দেশের রাজনীতিতে এটা হতে পারে না। এটা যদি ডেমোক্রেসির চর্চা করি, খুব বেসিক জিনিস। তো আমাদের দুর্ভাগ্য, যত বেসিক পিলার আছে আপনার ডেমোক্রেসির জন্য, মানে প্রেসের ফ্রিডমের কথাই বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলেন, আপনার অ্যাকাউন্টেবিলিটির কথাই বলেন, আমরা তারপরে যে অর্গানগুলো রয়েছে রাষ্ট্রের, একেবারে খুব বেসিক মানে কনস্টিটিউশনাল যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো আমরা ঠিকঠাক করতে পারিনি। এটা খুবই দুর্ভাগ্যজনক। তবে আমার সহ আলোচকরা বলছিলেন যে চরমতম একটা প্রত্যাশা নিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের সরকারের প্রতি বা বিপ্লবের সরকারের প্রতি মানুষের প্রত্যাশা থেকে অনেক বেশি। কারণ বিপ্লবোত্তর সময় অনেক দেশে দেখা যায় বিপ্লব ফেল করে। কারণ কেন? কারণ মানুষ চায় রাতারাতি অর্থনৈতিক পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, জীবনযাত্রা, যানবাহন, তার নানান সামাজিক সুবিধা এবং স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান সহ। কিন্তু এখানে এই সরকারটি অনেক আন্দোলন ফেস করেছে এবং আমরা দেখেছি পলিটিক্যাল মানে রাজনৈতিক নেচারের না হবার কারণে উপদেষ্টা অনেক ক্ষেত্রে হিমশিম খেয়েছেন। তো সেই ক্ষেত্রে সবকিছুই একটা স্থবিরতার মধ্যে যেয়েছে। অভিযোগগুলো আপনারা করছেন, সেটি নির্বাচন কমিশন কতটা গুরুত্ব সহকারে দেখছে? দেখেন, এটা 2022 সালে একটা বিতর্কিত আইন দ্বারা গঠিত হয়েছে। বেগম খালেদা জিয়াও এবং বিএনপির তরফ থেকে মির্জা ফখরুলের মুখ থেকেও আমরা কিন্তু শুনেছি এই নির্বাচনের যে আইনের ব্যাপারে। তো আমি যদি ভুল না করে থাকি, ওনারা বলেছেন। তো সেখানে ওইভাবে বিশেষভাবে সার্চ কমিটিও গঠন করা হয়নি। এখন তাদের কম্পিটেন্সি আমরা বুঝতে পারতাম যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতো। এনসিপি এটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে, এটা একটা বাস্তবতার নিরিখে, এটা কোনো প্রেশার ক্রিয়েট করে না। আর রাজনৈতিক দলের কাজে হচ্ছে প্রেশার ক্রিয়েট করা। রহমতুল্লাহ ভাই বলছিলেন যে এটা আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। আবার ভাই আবার কিছু ক্ষেত্রে বলেন এনসিপি সুবিধা পেয়েছে, এনসিপি কোথাও সুবিধা পায়নি। প্রতীকের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা কিন্তু নিয়ম রয়েছে, আপনি চাইতে পারেন যদি নির্বাচন কমিশন মনে করে বরাদ্দ দিতে পারে। তো আমি ওই আলাপে আসছি যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে সামনে অনেক বড় চ্যালেঞ্জগুলো মোটা দাগে কি দেখছেন আমি সেই আলোচনায় ফিরতে চাই। এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আলী নাসির খান। জি। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ ভোটারদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে কি? যদি অভিযোগগুলো বাস্তবসম্মত হয় এবং সেটা যদি ন্যায়সঙ্গত হয়, বাস্তব এবং ন্যায়সঙ্গত হয়, তাহলে ভোটাররা এটা অন্যভাবে নেবে না। আর অভিযোগগুলো যদি এরকম হয় যে বিএনপির হাতে অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে, যেটা আমার সহ আলোচক একটু আগে বলছিলেন, এটার অর্থটা কি? যেই বিএনপি গত 17 বছর মার খেতে খেতে শেষ হয়ে গেল, সেই বিএনপিকে আজকের এই প্রেক্ষাপটে এসে আমাদেরই সহযোগী বন্ধুদের কাছ থেকে যদি শুনতে হয় বিএনপির নেতাকর্মীদের কাছে অস্ত্রের বোঝাই, অস্ত্রের ঝনঝনানি কোত্থেকে পেল এটা আমি জানি না। এইটা ইয়ে করলে তখন মানুষ চিন্তা করবে যে কি ব্যাপার, এই এনসিপি তো গঠন হলো 5 তারিখের পরে, আর আজকে যারা জোটের আন্দোলন করতেছে, যুগপৎ আন্দোলন করতেছে, এই যুগপৎ আন্দোলনের এক শরিক গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রকাশ্য আন্দোলনে তারা ছিল না। হঠাৎ করে একটা মিছিল বের করতো 2-3 মিনিটের, তারপর তাদের পেজে ছেড়ে দিত, এরপর উধাও হয়ে যেত। কিন্তু আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, বিভাগীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আমরা দেখেছি, সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান অভিযান না থাকলে নির্বাচনী পরিবেশকে আমরা কতটা নিরাপদ বলতে পারবো? সেটা তো আমি সেই সরকার। প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান অভিযান না থাকলে নির্বাচনী পরিবেশকে কতটা নিরাপদ বলা যায়? বিগত সময়ে তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিই দেখেছি।
জি, প্রথম থেকেই এই সরকার শপথ নেওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে তারা মুখ দিয়ে জোর দিয়েছে, কিন্তু বাস্তবে তারা কিন্তু সফল হতে পারেনি। অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযানের কথা বলা হয়েছে, কিন্তু নামমাত্র অস্ত্র কিছু জমা হয়েছে, কিন্তু তারা তাদের উদ্যোগে তাদের দক্ষতায় অস্ত্র কিন্তু তারা করতে পারেনি। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে দুঃখজনক হলেও সত্য, এই গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে। যদিও এটা 1 নম্বর ইস্যু ছিল। আপনি এই সরকারের সবগুলো বিষয়, ওই যে বললো না যে লন্ডন বৈঠকের পরে হেলে পড়েছে, লন্ডন বৈঠকটা কখন হয়েছে? যখন দেখেছে যে সমস্ত কিছু থেকেই ব্যর্থ, তারা যা যা চাচ্ছে এগুলি সব রং, তখন তারা বুঝেছে যে জনগণের পাস বুঝে এরপরে গিয়ে লন্ডনে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এবং সেখান থেকে আসার পরে কিন্তু জনগণের কিছুটা স্বস্তি পেয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে। ওই ফিরে আসার কারণে অন্তত মানুষ নির্বাচনমুখী কথাবার্তা শুরু করতে পেরেছে। এই আপনাদের টেবিলে বসার সাথে সাথে যখনই নির্বাচনের কথা বলতাম মনে হয় যে কোনো পাপ করে ফেলছি। হ্যাঁ, শুধু নির্বাচনের জন্যই কি একটা আন্দোলন হয়েছে? এত বড় বিপ্লব হয়েছে? এতগুলো মানুষ রক্ত দিয়েছে? অ্যাবসলিউটলি নির্বাচনের জন্যই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনি দেশকে সোনার উপর দিয়ে বাড়াবেন। আপনি নির্বাচনের সময় জাতির কাছে আপনার ইশতেহার নিয়ে যান, জনগণ আপনাকে দেখবে। আপনি 5টি রাজনৈতিক দল আপনার ইশতেহার পেশ করুন। 14, 18, 24-এর বিতর্কিত নির্বাচনের পর গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জিং, যদি 2-1 লাইনে সরি? ছিল এটা যে নির্বাচন কেন্দ্রিক, যেটা আমাদের সহ-আলোচক অ্যাডভোকেট সাহেব বলেছেন, যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারটার মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়ার কথা ছিল। অর্থাৎ নির্বাচন, মানুষ ভোট দিতে পারে না, নির্বাচনের সময় এই জোর করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে প্রবণতা, এইটা কিভাবে রোধ করা যায়, সেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারটা জোর দিয়ে দেশের আইন শৃঙ্খলা, সন্ত্রাসীদের গ্রেফতার করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া দরকার ছিল। যদি ওইটা না করতো তাহলে আজকের এই সিচুয়েশনে এই কথাগুলো আমাদেরকে বলতে হতো। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান হাফিজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার ও দলগুলোর বক্তব্যে এই বৈপরীত্য কেন? এখনো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলিকে আবার আস্থায় নেওয়াটা দরকার। যেই সব বিতর্কগুলি হচ্ছে অনভিপ্রেত, এগুলি রাজনৈতিক দলগুলিকে সরকার আস্থায় নিয়েছে, অনেক দেরিতে নিয়েছে, ফলে কিন্তু অনেক জাতীয় সংকট দেখা দিয়েছে। এটা যদি আবারও, যেহেতু এটা সবার সরকার, সবার ম্যান্ডেট আছে, তারা আবার এই নির্বাচনের আগে আমার মনে হয় সংলাপটা হওয়া দরকার, কার্যকর সংলাপ। তখন একটা রাস্তা বেরিয়ে আসবে ঐক্যমত্যের এবং পারস্পরিক দোষারোপের সংস্কৃতির থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি এবং শালীনতা বজায় রেখে পারস্পরিক সহমর্মিতা, সহিষ্ণুতা, দেশপ্রেম, সততা, ধৈর্য, এগুলির পরিচয় যদি আমরা দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের একটা সামনে প্রত্যাশার পথরেখাটা উজ্জ্বলতর হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান হাফিজ। অ্যাডভোকেট আলী নাসির খান, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আছে বলে মনে করছেন? এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করা। তো যে যৌথ বাহিনী অভিযান চলছে, কুসুম অভিযান, যৌথ বাহিনী অনেক, এখানে এলিট ফোর্স সহ বিভিন্ন পেশাদার বাহিনী আছেন, কিন্তু যৌথ বাহিনী অভিযান শুরু হয়েছে বলে আগে আমরা যেমনটা দেখতাম, মানে মানবাধিকার রক্ষা করে করতে হবে, এখন বিশেষ কেউ পাত্তাই দেয় না, গা ঢাকা দিয়ে রাখে, ম্যানেজ করে, সিম্পলি নাই। আপনি জানেন সম্ভবত, আমি এটা একজন পুলিশ কর্তা থেকে শুনেছি যে ডেভিল হান্ট ফেজ 2 চলছে, অথচ এর দৃশ্যমান কোনো আমেজ বলতে এই অর্থে যে জনগণ যে একটা হোপ পাচ্ছে যে ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে, এখন সন্ত্রাসী হবে না। শহীদ হাদির হত্যার পরে এই গভর্নমেন্টের নির্লিপ্ততা আপনারা দেখেছেন, মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি, এবং এর আগে থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি দিল্লি পার হয়ে গেছে, পার হয়ে গেছে, চার্জশিট দিয়েছে, অথচ আসামিরা পলাতক আছে। শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের মতো এত গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যে গভর্নমেন্ট গ্রেফতার করতে পারে নাই, তো সেইখানে যদি ক্যান্ডিডেট 300 জনকে গুলি করে ফেলে, এই গভর্নমেন্ট তাদের রক্ষা করতে পারবে বলে মনে হয় না। বারংবার আমি বলছি, এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে জনগণকে ভোট কেন্দ্রে যেতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে ভালো থাকে, জনগণকে সোচ্চার হইতে হবে। এইটা দুর্ভাগ্যজনক, একটা রাষ্ট্র যেখানে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান রয়েছে, পেশাদারি বাহিনী রয়েছে, অথচ আমাদের তাদের উপর কোনো কনফিডেন্স নেই। আমরা জোর করে বলছি, রহমতুল্লাহ ভাইরা সবাই বলছি যে এই গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট, জোর করে কতদিন বলা যায়? তো এখন আমরা স্পষ্টভাবে বলছি যে অস্ত্র উদ্ধার করেন,
সবাইকে নিবৃত্ত করেন, কালো টাকার ছড়াছড়ি বন্ধ করেন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে স্পষ্টভাবে বলতে হবে যদি এই নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক কোনো ভূমিকা নেন তাদেরকে সোজা জেলে যেতে হবে। কিন্তু এখানে এটা আমরা যদি দেখতে শুনি চাই। যে জনগণকে নির্বাচনমুখী করতে কি করণীয়? জনগণকে নির্বাচনমুখী করতে আপনার প্রথমত তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই মর্মে কিছু উদাহরণ দেখাতে হবে, এটা গভর্নমেন্টকে সুস্পষ্টভাবে বলতে হবে। রাজনৈতিক দলগুলোকে একটা কমিটমেন্টের মধ্যে আসতে হবে। পাশাপাশি আপনি দেখেন যে আপনার নির্বাচনী কেন্দ্রগুলোকে সিসিটিভি আওতায় এনে এবং ভোট কেন্দ্র প্রত্যেকটি আপনার যে বুথ থাকে এগুলোকে সিসিটিভি আওতায় আনতে হবে, তাহলে পরে জনমনে আশা অনেক বেশি ফিরবে। এবং আরেকটা কথা আমি বলি যে স্ট্রাইকিং ফোর্সগুলো রয়েছে এগুলোর আমি মনে করি এখন থেকে কাজ শুরু করে দেওয়া উচিত। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি কি সন্তোষজনক? এখন ধরেন জোর করে হলে বলতে হবে, কারণ আমার সহ আলোচকরা বলেছে, আমিও বলছি যে কোনোভাবে যদি এই নির্বাচন পেছায়, যদি নির্বাচন না হয় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আসলে ঝুঁকির মুখে পড়বে। কারণ একটি নির্বাচিত সরকারকে আসতেই হবে, এখানে বিদেশি বিনিয়োগ বলেন, আমাদের দেশের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বলেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা বিধান করার জন্য রাজনৈতিক সরকার লাগবে। এবং আমাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে গণ অভ্যুত্থান উত্তর এই নির্বাচন। তো যে কোনো মূল্যে সরকারের একটা দিক ভালো রয়েছে, সে খুবই রিজিড যে কোনো মূল্যে সে নির্বাচনটা করবে, কিন্তু তার পারফরমেন্সের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমি মনে করি স্টেক হোল্ডার যারা রয়েছেন সত্যিকার অর্থে তাদেরকে সাথে নিয়ে জোর দিয়ে এই থ্রেট গুলাকে আপনার মিটিগেট করে ফেলা প্রয়োজন, যাতে একটা তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।